আকবর ফোর্ট ও অক্ষয় বট, বড় হনুমান মন্দির, শ্রী শ্রী মনকামেশ্বর মহাদেব মন্দির, শ্রী আলোক শঙ্করী শক্তিপীঠ, আনন্দ ভবন, এইসব সব দর্শনীয় স্থান একসঙ্গে ঘুরে দেখতে চান? তাহলে চলুন আমার সঙ্গে। সকাল সকাল সঙ্গমে স্নান সেরেই আমি প্রথমেই চলে আসলাম সঙ্গমের পাশেই অবস্থিত এই আকবর ফোর্টে। আর এর মধ্যেই আছে প্রাচীন অক্ষয় বট। প্রয়াগরাজের সঙ্গম বা ত্রিবেণী সঙ্গমের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তীর্থরাজ প্রয়াগরাজ এই নামেই রয়েছে ভিডিওটি। এই যে করিডর দিয়ে আমি যাচ্ছি আকবর ফোর্টের ভিতরে, এই করিডরটি নতুন করা হয়েছে। এই যে দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে যমুনা নদী। এই যমুনা নদীর পাশেই অবস্থিত আকবর ফোর্ট। চলুন ফোর্টের ভেতরে যাওয়া যাক। পনেরোশো 83 সালে মুঘল সম্রাট আকবর দ্বারা এই এলাহাবাদ ফোর্ট বা আকবর ফোর্ট নির্মাণ করা হয়েছিল। প্রায় 450 বছরেরও বেশি প্রাচীন এই দুর্গটি। আকবর ফোর্টের ভেতরে প্রবেশ করলেই আপনারা সামনে একটা খোলা অংশ দেখতে পাবেন, এই যে এই জায়গাটায়। আর এর থেকে বাঁ দিকে গেলেই আপনারা অক্ষয় বট দর্শন করতে পারবেন। ওই যে গ্রিল দিয়ে ঘেরা ব্যারিকেড যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে এদিকে। আর এই যে এখানে লেখা আছে অক্ষয় বট এবং অ্যারো চিহ্ন দিয়ে দেখানোও আছে। আর ডান দিকে অর্থাৎ এই দিকটায় চলে গেলে আপনারা পাবেন পাতালপুরী মন্দির। আর এখানে দেখুন ওপরে সাগর মন্থনের চিত্র কি সুন্দরভাবে অঙ্কিত আছে, কত সুন্দর লাগছে দেখতে। চলুন প্রথমে পাতালপুরী মন্দিরের দিকেই যাওয়া যাক। পাতালপুরী মন্দির যাওয়ার রাস্তায় প্রবেশ করলেই এদিকে দেখতে পারবেন সংকীর্ণ রাস্তা এবং দুদিকে বড় বড় উঁচু উঁচু দেওয়াল, এবং দুদিকের দেওয়ালেই ভালোভাবে চিত্রাঙ্কন করা। কি সুন্দর আঁকা দেখুন। অত্যন্ত প্রাচীন হওয়ার জন্য আকবর ফোর্টের দেওয়ালগুলোর গায়ে লোহার জাল দেওয়া আছে, যাতে কোনো রকম কোনো পাথর পড়ে গিয়ে কারো দুর্ঘটনা না ঘটে। এখানে আকবর ফোর্টের ব্যাপারে অনেক কিছু ঐতিহাসিক মতামত লেখা আছে, আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। আর এই যে আমি এখন উপস্থিত হয়েছি পাতালপুরী মন্দিরের বাইরে আর একটা মন্দিরের সামনে, দেখুন আপনাদের দেখাই। পাতালপুরী মন্দির প্রবেশের আগে এই ছোট মন্দিরটি পড়বে। এখানে শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ রাখা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন।
পাতালপুরি মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। এবার আমি যাচ্ছি প্রাচীন অক্ষয় বট দর্শন করতে। আপনারা দেখুন। আকবর ফোর্ট ঢুকেই বাঁদিকে যে গ্রিল দেওয়া করিডোর দেখিয়েছিলাম, সেই করিডোর দিয়েই আমি চললাম অক্ষয় বট দেখতে। দেখুন আকবর ফোর্টটা কত প্রাচীন, দেওয়ালের গায়ে গাছপালা জন্মেছে। এই যে করিডোর আপনারা দেখছেন, এই সুসজ্জিত করিডোর, এটা কিন্তু আগে ছিল না, এগুলো নতুন করা হয়েছে। আমি এখন যেই করিডোরের মধ্যে দিয়ে অক্ষয় বট দর্শন করতে যাচ্ছি, সেই করিডোরটা অনেকটাই, কিন্তু আপনাদের যেতে বেশ ভালোই লাগবে, কারণ একটা সুপ্রাচীন ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে দিয়ে আপনারা যাবেন এবং দুদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাবেন, সেটা আপনাদের বেশ ভালোই লাগবে। যেতে যেতেই চোখে পড়লো একটা কামান। এই দেখুন, বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? আপনারাও আসলে অবশ্যই দেখবেন। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম অক্ষয় বটের সামনে। চলুন আপনাদের দেখাই অক্ষয় বট। এই যে আপনারা দেখুন, সেই প্রসিদ্ধ প্রাচীন অক্ষয় বট, যেটা যমুনা নদী অথবা ত্রিবেণী সঙ্গম থেকেও দেখা যায়। বটগাছের নিচে রামচন্দ্র, সীতামা এবং লক্ষণজিরও বিগ্রহ রাখা আছে এবং নিয়মিত পূজা হয়। এর ভেতরের বাগানটিও খুব সুন্দর, কিন্তু এখানে সবসময় প্রবেশ করতে দেওয়া হয় না। আমাদের অক্ষয় বট দর্শন হয়ে গেল। আকবর ফোর্টের মূল এন্ট্রান্সের দিকে আমরা চলে আসলাম। আর এই আকবর ফোর্টের দেওয়ালের গায়ে অজস্র টিয়া পাখি আপনারা দেখতে পাবেন। এই যে মূল এন্ট্রান্স, আর এই যে দেখুন কত টিয়া পাখি, পাথরের খাঁজে খাঁজের মধ্যে টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি এখানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। আকবর ফোর্ট দেখে নেওয়ার পর নেক্সট গন্তব্য হচ্ছে বড় হনুমান মন্দির, যেটা আকবর ফোর্টের পাশেই অবস্থিত। আপনারা চাইলে হেঁটেও চলে আসতে পারেন এইখানে। চলুন ভেতরে যাওয়া যাক। এই সামনেই এখানে জুতো খুলে হাত পা ধুয়ে আমি এবার যাব মন্দিরের ভেতরে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। बजरंगबली की बंसियावर रामचंद्र की बंसियावर रामचंद्र की बजरंगबली की
বন্ধুরা দেখুন, মন্দিরের ভেতরে বজরংবলীজির বিগ্রহ শায়িত অবস্থায় আছে। এত ভক্ত এখানে এসেছেন, এত ফুল বেলপাতা পড়েছে যে বজরংবলীজির মূর্তিকে ঠিকমতো দেখাই যাচ্ছে না। এই দেখুন, সমস্ত ভক্তরাই ফুল মালা দিয়ে বজরংবলীর পুজো করছে দেখুন। আর এই যে মন্দিরের ভেতরটা, মাঝখানে বজরংবলীজি শায়িত অবস্থায় আছেন এবং চারিদিকে ভক্তরা দেখছেন। বড় বজরংবলীজির মন্দির দেখে আমি চলে আসলাম শ্রী শ্রী মনকামেশ্বর মহাদেব মন্দিরে। এই যে যাচ্ছি আমি শ্রী শ্রী মনকামেশ্বর মহাদেব মন্দিরের দিকে। এই যে পৌঁছে গেলাম মন্দিরের দোরগোড়ায়। চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে। প্রয়াগের এই শ্রী শ্রী মনকামেশ্বর মহাদেব মন্দির খুব জাগ্রত। কথিত আছে স্বয়ং রামচন্দ্রজি এখানে শিবের পুজো করেছিলেন। পাশাপাশি দুটি শিবলিঙ্গ আছে এই মন্দির চত্বরে। এই যে গোল্ডেন কালারের দেখছেন, এটা হচ্ছে শ্রী ঋণ মুক্তেশ্বর ভগবান। এই যে দেখুন, আর এই যে এখানকার শিবলিঙ্গ, আর সামনে বসে আছেন নন্দী মহারাজ। আর এই যে শ্রী শ্রী মনকামেশ্বর ভগবানের মূল মন্দির। এই যে দেখুন, সবাই এই মন্দিরের সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, আর ভেতরে চলছে পুজো। চলুন আপনাদের ভেতরে শিবলিঙ্গ দেখাই। এই যে দেখুন, বাবাকে দর্শন করুন, ভোলে বাবাকে দেখুন। শিবলিঙ্গটা ছোট্ট কিন্তু কত সুন্দর। এবার আবার টোটোতে উঠে পড়লাম পরের গন্তব্যে যাওয়ার জন্য। আপনারা এই সব স্থান ঘুরে দেখার জন্য একটা টোটো রিজার্ভ করে নেবেন, তাতে খুব বেশি হলে 400 টাকা মতো নেবে। এবার চলে এলাম আমি আজকের ভ্রমণের সবথেকে গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠে। এই শক্তিপীঠের নাম শ্রী আলোপ শঙ্করী শক্তিপীঠ। এই যে দেখছেন আপনারা, মন্দিরের বাইরে ফুল এবং ফলের দোকান রয়েছে এবং বিভিন্ন ডালা সাজানো আছে। এখান থেকেই আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন, অথবা মন্দিরের ভেতরেও দু একটি দোকান রয়েছে। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করেই ভেতরেই দেখা গেল উন্মুক্ত অনেকটাই স্থান এবং অনেক ভক্তের আনাগোনা। কথিত আছে 51 শক্তিপীঠের এটি সর্বশেষ শক্তিপীঠ এবং এখানে মায়ের ডান হাতের কবজি পড়েছিল এবং সে অঙ্গ পড়ার পরে সেই অঙ্গ অদৃশ্য হয়ে যায় বা আলোপ হয়ে যায়, তাই এই মন্দিরের নাম আলোপ শঙ্করী। এই মন্দির খুব জাগ্রত। এখানে মায়ের কোনো মূর্তি পূজা হয় না, কিন্তু তার বদলে রয়েছে একটি দোলনা বা ঝুলা। চলুন আপনাদের দেখাবো, কিন্তু তার আগে যেতে হবে এই যে বড় লাইন। আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। এই যে যাচ্ছি, মূল মন্দিরে প্রবেশ করব। এবার মায়ের মূল মন্দিরের গর্ভগৃহে আমি প্রবেশ করেছি। এই যে দেখুন, এখানে মায়ের কোনো মূর্তি নেই, তার বদলে আছে একটা দোলনা।
যেটা ওপর থেকে একটা চেনের মাধ্যমে ঝুলছে এবং চেনটাকে এই কাপড় দিয়ে পেঁচানো আছে, তাই মনে হচ্ছে যেন কাপড়ের একটা দণ্ড। আর এই কাপড়টি প্রতিনিয়ত পরিবর্তন করা হয়, যারা যারা কাপড় দেন মাকে তাদের কাপড়ই পরানো হয়। আর এই দোলনার নিচে একটা চারকোনা জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, পুজোর সামগ্রী দিয়ে ঢাকা হয়ে আছে। এই জায়গাটায় একটা শ্রীযন্ত্র আঁকা আছে। এখানকার ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে যেটা জানা গেল, যখন এই কাপড় খুলে আবার নতুন কাপড় পরানো হয়, তখন এগুলোকে পরিষ্কার করা হয়, তখন ওই দোলনা সম্পূর্ণরূপে দেখা যায়। মূল মন্দির থেকে বেরিয়ে গিয়েই মায়ের মন্দিরের ঠিক পেছনে আপনারা মায়ের 9টা স্বরূপের দর্শন করতে পারবেন। পরপর 9টা স্বরূপের দর্শন করতে পারবেন আপনারা। তারপর আপনারা এই মূল মন্দির থেকে বেরিয়ে যেতে পারবেন। এই যে দেখুন মায়ের বিভিন্ন রূপ। এই মন্দির দেখে আমরা আবার চলবো আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, এবং আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে আনন্দ ভবন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আনন্দ ভবন হলো একটি ঐতিহাসিক স্থান, যেটা আপনারা মিস করবেন না। 1927 সালে তৎকালীন রাজনৈতিক নেতা মতিলাল নেহেরু এই ভবনটি ক্রয় করেছিলেন নেহেরু পরিবারের জন্য। 1970 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভবনটিকে মিউজিয়ামে রূপান্তরিত করেন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এই ভবনের ব্যাপারে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। শুধু সোমবার এই ভবনটি বন্ধ থাকে, বাকি সব দিনই ভবনটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আর এই ভবন দ্বিতল বিশিষ্ট। যদি আপনারা শুধু গ্রাউন্ড ফ্লোর ঘুরতে চান, সেক্ষেত্রে আপনাদের টিকিট মূল্য লাগবে 30 টাকা, এবং উভয় তলই যদি আপনারা ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে আপনাদের টিকিট মূল্য দিতে হবে 100 টাকা প্রতিজন। এই আনন্দ ভবন কমপ্লেক্সের ভেতরে রয়েছে জওহর প্ল্যানেটোরিয়াম, এবং এই প্ল্যানেটোরিয়াম দেখতে আপনাদের টিকিট মূল্য লাগবে জনপ্রতি 70 টাকা। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি, এই ভবন ঘুরতে এলে যদি 4 ফুট উচ্চতা বিশিষ্ট বা 4 ফুটের কম উচ্চতা বিশিষ্ট কোনো বাচ্চা থেকে থাকে, তাহলে তার ক্ষেত্রে কোনো রকম কোনো টিকিট মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এই সমস্ত ঐতিহাসিক স্থানের সব জায়গার ভিডিও বা ফটোগ্রাফি করা যায় না, তাই যতটা করতে পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন আপনারা বৈঠকখানা, গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে শ্রীযুক্ত মতিলাল নেহরুর বাসভবন। উনি এই ঘরেই থাকতেন। এই যে আপনারা দেখছেন সামনেটা কাঁচ দিয়ে ঘেরা আছে, আর ভেতরে সমস্ত আসবাবপত্র, বসার চেয়ার সব কিছুই রয়েছে। বাইরের চারিদিকের পরিবেশটা দেখুন কতটা সুন্দর এবং মনোরম দৃশ্য।
মূল ভবনের পাশেই আরেকটি ভবন রয়েছে এবং সেই ভবনের প্রত্যেকটা কক্ষেই রয়েছে স্মৃতি বিজড়িত পুরনো অনেক কিছু লেখা। নেহরু পরিবারের ছোটবেলার সমস্ত দৃশ্য, সমস্ত ছবি এবং অনেক কিছু লেখ, যেগুলো আপনারা গেলে অবশ্যই দেখতে পাবেন, আপনাদের ভালো লাগবে। এই কক্ষে পাবেন সেই সময়কার লেখা অনেক বই, আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন। এবার আমি চলে যাব এই আনন্দ ভবনের দ্বিতীয় তলে। এই যে আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। বহু প্রাচীন গোল সিঁড়িটা কত সুন্দর লাগছে, তাই না? উপর থেকে দ্বিতীয় তলে চলে এসেছি আমি। এবার দ্বিতীয় তলের এই কক্ষে প্রবেশ করেছি। দেখুন, এই কক্ষে তখনকার ব্যবহৃত অনেক কিছু জিনিসপত্র রাখা আছে, যেমন আয়রন, বাসনপত্র, দেখছেন বিভিন্ন প্লেট, চামচ, সমস্ত পুরাতন আসবাবপত্র এবং জামা কাপড় সবই এখানে রাখা আছে। বিভিন্ন বই, লাইব্রেরি, শোবার ঘর, সব কিছুই আপনারা দেখতে পাবেন, কিন্তু কোনো জিনিসে হাত দেওয়া যাবে না, এবং যদি সিকিউরিটিরা আপনাকে দেখে তাহলে বকাবকি করবেন। এই যে আপনারা দেখছেন এই কক্ষটি, এই কক্ষে মহাত্মা গান্ধী আসতেন, এসে বসে মিটিং করতেন। দেখুন, সেই রকম ভাবে সুসজ্জিত করে রাখা আছে প্রত্যেকটা আসবাবপত্র। কত ইতিহাস জড়িয়ে আছে এই আসবাবপত্রের সঙ্গে, তাই না বন্ধুরা? আপনারা গেলে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর ওই যে দেখা যাচ্ছে জওহর প্ল্যানেটোরিয়াম, আর এই ভবনের পাশে রয়েছে স্বরাজ ভবন, যেখানে শ্রীমতী ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। চলুন আপনাদের দেখাই ভিতরটা। এই যে তখনকার ব্যবহৃত গাড়ি, দেখছেন কত সুন্দর। চলুন ভেতরটা আপনাদের দেখাই, আপনারা দেখতে থাকুন। ভবনের ভেতরে রয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর শৈশবকাল, বিবাহ এবং রাজনৈতিক জীবনের বহু চিত্র এবং বহু চিঠি, বহু ছবি। ভবনের ভেতরটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেই সময়ের পুরো ইতিহাস যেন এই ভবনের ভেতরেই আছে। দেখলে পরে যেন চোখের সামনে ভেসে ওঠে।
একসময় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্ন কার্যকলাপের কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। ঐতিহাসিক এই ভবন দেখলেন, প্রয়াগরাজের বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের দেখালাম খুব কম সময়ের মধ্যে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও দু একটি জায়গা ঘুরে দেখতে পারেন, যেমন খুসরোবাগ, আজাদ পার্ক, এলাহাবাদ ইউনিভার্সিটি, এগুলোও খুব সুন্দর। তবে আমার হাতে আর সময় নেই। এবার আমি স্টেশনে যাব এবং ট্রেন ধরব উজ্জয়নের উদ্দেশ্যে। আমি উজ্জয়ন যাওয়ার পথে একদিনে প্রয়াগরাজে নেমেছিলাম এবং যে কটা স্থান ঘুরতে পারলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।